তাহলে আজ আমরা আমাদের যে দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় একক বা দ্বিতীয় অধ্যায়ের যে মূল বিষয় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এটা নিয়ে আমরা আজকে আর আলোচনা করব। তাহলে এখানে কথা হচ্ছে আমরা দুটো শব্দ নিয়ে প্রথমে আলোচনা করব, একটা হচ্ছে উপনিবেশবাদ, একটা সাম্রাজ্যবাদ। তাহলে সাম্রাজ্যবাদ এর ইংরাজি শব্দ হচ্ছে ইম্পেরিয়ালিজম। এই ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ এই কথাটা কোথা থেকে এসছে? এটা এসছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে। এটা কিন্তু প্রথমে ব্যবহার হতো সামরিক অর্থে, অর্থাৎ একটা দেশের উপর আর একটা দেশের সামরিক কর্তৃত্ব স্থাপন। কিন্তু পরবর্তীকালে এই ইম্পেরিয়ালিজম এই কথাটা কিন্তু এখন শুধুমাত্র সামরিক অর্থে নয়, এখন এটা ব্যবহার হচ্ছে সামরিক, রাজনৈতিক তথা অর্থনৈতিক সমস্ত বিষয়ের একটা মিলিত মিশ্রণ হিসাবে। কেননা এই যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ কেবলমাত্র এখন বর্তমানে আমরা যে আমাদের যে ইতিহাসের যে বিষয়বস্তু সাম্রাজ্যবাদ, এটা কিন্তু শুধুমাত্র সামরিক নয়, এখানে অর্থনৈতিক ও রাজনৈতিক ও সামরিক সমস্ত বিষয়বস্তু মিলিয়ে হচ্ছে এই ইম্পেরিয়ালিজম। আর অন্য একটি শব্দ উপনিবেশবাদ হচ্ছে কলোনি, যার অর্থ হচ্ছে উপনিবেশ। এই কলোনিটা কোথা থেকে এসছে? এটাও একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। এই কলোনি হচ্ছে যে একটা উপনিবেশ স্থাপন, অর্থাৎ একটা ছোট দেশ আর একটা দেশের উপর তাদের উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। এবারে কথা হচ্ছে যে এই উপনিবেশগুলো গড়ে উঠেছিল কিভাবে? এই উপনিবেশগুলো গড়ে উঠেছিল মূলত ইউরোপীয় শক্তিগুলির উপর নির্ভর করে। কীরকম? ইউরোপীয় শক্তি বলতে আমরা কাদের কথা বোঝাবো? ইউরোপের যেগুলো উন্নত দেশ সেই সময়, প্রথমে আমরা দুটো দেশের কথা বলবো যারা প্রথমে এই সাম্রাজ্যবাদ অথবা উপনিবেশ গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিল। একটা ছিল স্পেন ও পরবর্তীকালে পর্তুগাল। স্পেন ও পর্তুগাল তারা কিন্তু তাদের এই উপনিবেশ গঠনের যে প্রক্রিয়া সারা পৃথিবীতে তারা প্রথম শুরু করেছিল। পরবর্তীকালে এই প্রসেস অর্থাৎ এই যে উপনিবেশ গঠনের যে নিয়ম, সেই নিয়মে যোগ দিয়েছিল ফ্রান্স, ইংল্যান্ড, হল্যান্ড ও তারও পরে জার্মানি, ইতালি, বেলজিয়াম, এই সমস্ত দেশগুলো তারা উপনিবেশ গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিল। কিন্তু এই উপনিবেশ গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি শেষ পর্যন্ত দুটো দেশ তারা তাদের মূল কর্তৃত্বটা বজায় রেখেছিল। এক নম্বর হচ্ছে ইংল্যান্ড আর দু নম্বর হচ্ছে ফ্রান্স। সারা পৃথিবীব্যাপী যে উপনিবেশ ছিল তার অধিকাংশটাই ছিল এই দুটো দেশের অধীনে। এবারে আমাদের দেখতে হবে যে সারা পৃথিবীর যে উপনিবেশগুলো ছিল সেগুলো কিভাবে, যেরকম ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা যদি বলি বা ফ্রান্সের ক্ষেত্রে আমরা যদি বলি, তারা পৃথিবী মানে আফ্রিকা আর এশিয়া এই যে জায়গা, এই জায়গার বিভিন্ন ক্ষেত্রে তারা উপনিবেশ গঠন করেছিল। যেরকম আমরা জানি ভারতবর্ষে 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে আমাদের দেশে এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমাদের দেশে কিন্তু কর্তৃত্ব অর্থাৎ উপনিবেশটা স্থাপন করেছিল কিন্তু ইংল্যান্ড। সেটা আমরা পরে বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাব। তাহলে দেখতে পাচ্ছি কি যে ভারতবর্ষে পর্তুগিজরা ব্যবসা করতে এসেছিল, তার সাথে সাথে পর্তুগিজরা শুধু আসেনি, তার পরবর্তীকালে ফ্রান্সও এসেছিল, ওলন্দাজরাও এসেছিল এবং ইংল্যান্ড এসেছিল। শেষ পর্যন্ত এই যে বিভিন্ন যে ইউরোপীয় শক্তিগুলো তারা নিজেদের মধ্যে লড়াই করে এবং শেষ পর্যন্ত এই লড়াইয়ে টিকে গিয়েছিল ইংল্যান্ড এবং তারা ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করে।
একই রকমভাবে আমরা যদি ভারতের আশেপাশে যদি যে দেশগুলো আছে সেগুলোর কথা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে নেপালেও কিন্তু ইংরেজরা তাদের কর্তৃত্ব স্থাপন করেছিল। এখানে একজন ইংরেজ সেনাপতি ছিল ক্লার্ক প্যাট্রিক। তিনি নেপালে গিয়েছিলেন। এই নেপালে 1816 সালে সগৌলি সন্ধি হয়েছিল। এই সগৌলি সন্ধির মাধ্যমে নেপালের অধিকাংশ অঞ্চলটা ইংরেজরা তাদের নিজেদের দখলে নিয়েছিল। যেরকম সিকিম ছিল, নৈনিতাল ছিল, আলমোড়া, যে বিভিন্ন জায়গাগুলো আমাদের যে ভ্রমণের যে জায়গা বিভিন্ন আছে সেই জায়গাগুলো কিন্তু নেপালের মধ্যে ছিল। সেই নেপালের থেকে ইংরেজরা নিয়ে নিয়েছিল। এর পরবর্তীকালে যদি আমরা আরেকটা পাশের দেশের কাছে যাই তাহলে দেখব আফগানিস্তান। আফগানিস্তানও কিন্তু ইংরেজরা তাদের নিজেদের দখলে নিয়েছিল। তারপরে আমরা আরেকটা দেশের কথা যদি বলি, সেখানে পাশ দেখতে হলো ব্রহ্মদেশ। ব্রহ্মদেশে ইংরেজরাও নিজেদের দখলে নিয়েছিল 3টে যুদ্ধের মাধ্যমে। ইয়ান্দাবু সন্ধি হয়েছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ 1826-এ। এই ইয়ান্দাবু সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধে শেষ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1895-96 সাল নাগাদ তারা মায়ানমারটাকে বা ব্রহ্মদেশটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। শ্রীলঙ্কাকেও ইংরেজরা নিজেদের দখলে নিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং ভারতের আশেপাশে যে বিভিন্ন দেশগুলো আছে এগুলো বেশিরভাগ দখল নিয়েছিল ইংরেজরা। একই রকমভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিভিন্ন দেশগুলো সেগুলোও ইংরেজরা কোনো কোনো ক্ষেত্রে ফ্রান্স তাদের নিজেদের দখলে নিয়েছিল। এর মধ্যে আমরা এখানে সংক্ষেপে আলোচনার মধ্যে দুটো জায়গার কথা বলবো। বিশেষত প্রথমে আমরা বলবো জাপানের কথা। জাপানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে 1854 সালে কানাগাওয়ার সন্ধি হচ্ছে। এই সন্ধির মাধ্যমে দেখা যাচ্ছে কি যে জাপানে অতিরাষ্ট্রিক অধিকার সেটা দখল করছে ইংল্যান্ড ফ্রান্স, তারা দ্বৈতভাবে অতিরাষ্ট্রিক অধিকারটা দখল করছে। কিন্তু জাপানে আধুনিকীকরণের সূচনা হওয়ার কারণে জাপানটাতে বিদেশি শক্তি খুব একটা বেশি গুরুত্বপূর্ণভাবে দখল করতে পারেনি। তাই জাপানের আধুনিকীকরণের কারণে পরবর্তীকালে জাপান থেকে বিদেশি শক্তি আস্তে আস্তে সরে গিয়েছিল। কিন্তু এখানে আমরা যে দেশটার কথা বিশেষভাবে আলোচনা করব যে উপনিবেশিক অধিকারের ক্ষেত্রে, সেটা হচ্ছে চীন। এই চীনটা বিদেশি শক্তিরা তাদের নিজেদের দখলে নিয়েছিল কিভাবে না, চীনে ছিল মাঞ্চু রাজাদের শাসন। সেই দুর্বল মাঞ্চু রাজাদের আমলে ইংল্যান্ড প্রথমে চীনে 1842 সালে আক্রমণ করেছিল। 1842 সালে মাঞ্চু রাজারা ইংল্যান্ডের সঙ্গে নানকিংয়ের সন্ধি করছে। নানকিংয়ের সন্ধির মাধ্যমে বেশ কিছু বন্দর তারা তাদের নিজেদের দখলে নিচ্ছে এবং চীনের মধ্যে তাদের ব্যবসার সূচনাটা করছে। এবার ইংল্যান্ড যখন চীনে তাদের নতুন ব্যবসার সূচনাটা করলো, তখন আস্তে আস্তে চীনে ফ্রান্স গেল, ইংল্যান্ডের পরে গেল ফ্রান্স, এবং ইংল্যান্ড ও ফ্রান্স দ্বৈতভাবে চীনের উপর চাপ সৃষ্টি করলো এবং চীনকে বাধ্য করলো 1858 সালে তিয়েনজিনের সন্ধি স্বাক্ষর করতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1858 সালে তিয়েনজিনের সন্ধি হচ্ছে। এই তিয়েনজিনের সন্ধির মাধ্যমে ইংল্যান্ড ও ফ্রান্স এখানে অতিরাষ্ট্রিক অধিকার চীনে লাভ করছে। কিন্তু এখানেই শেষ নয়, এর পরবর্তীকালে চীনের উপর লক্ষ্য পড়েছিল জাপানের। জাপানের সঙ্গে আবার চীন 1895 সালে শিমনোসেকির সন্ধি স্বাক্ষর করে। এবং চীনে বেশ কিছু অধিকার লাভ করে। এভাবে দেখা যাচ্ছে কি ইউরোপীয় শক্তিগুলির মধ্যে বেশ অনেকেই চীনে তাদের নিজস্ব অধিকারগুলো স্থাপন করছে। এর ফলে দেখা যাচ্ছে কি এই সময়
বিশ্বে ব্যবসায়িক একটা বড় রাষ্ট্র হিসাবে উঠে এসেছিল আমেরিকা। আমেরিকা তখন ভয় পেল যে চীনটাকে তো সবাই নিজেদের মধ্যে ভাগ করে দিচ্ছে ইউরোপীয় শক্তিগুলো। কীরকমভাবে না, সেই তরমুজের আকারে নিজেদের মধ্যে সবাই ভাগ করে নিচ্ছে। তখন আমেরিকা কি করলো, 1899 সালে ঘোষণা করলো মুক্ত দ্বার নীতি। স্যার জন হে এখানে ঘোষণা করলেন মুক্ত দ্বার নীতি, অর্থাৎ চীনটাকে সারা পৃথিবীর কাছে বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এইভাবে দেখা গেল কি যে চীনে একটা সাম্রাজ্যবাদের নূতন অধ্যায়ের সূচনা হলো। অর্থাৎ সারা ইউরোপীয় দেশগুলো, এশিয়ার শক্তিশালী দেশ, তারা কি করছে, চীনটাকে নিজেদের ব্যবসায়িক একটা জায়গা হিসাবে দেখে নিচ্ছে। সে কারণে এক সময়ে বাধ্য হয়ে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই চীনের এই নীতিটাকে বলেছিলেন অদৃশ্য সাম্রাজ্যবাদ। অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছিলেন না, আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি এই সমস্তগুলো দেখে বলেছিলেন যে এটা হচ্ছে চীনের প্রতি অদৃশ্য সাম্রাজ্যবাদ। তাহলে আমরা দেখছি কি চীনেও বিদেশি শক্তিগুলো তাদের নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এইরকমভাবে চীনের ক্ষেত্রে দেখা গিয়েছিল কি শেষ পর্যন্ত 21 দফা দাবি 1911 সালে পেশ করেছিল জাপান। করে চীনটাকে পুরো দুর্বল করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে এশিয়ার যে বিভিন্ন দেশগুলো, সেই দেশগুলোতে বিদেশি শক্তিগুলো তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এরপরে আমরা দেখছি যে শুধুমাত্র এশিয়ার দেশগুলো নয়, ইউরোপীয় দেশগুলো লাতিন আমেরিকার দিকে চলে যাচ্ছে। আমরা জানি সবাই যে আমেরিকা মহাদেশ, যেটা হচ্ছে খ্রিস্টোফার কলম্বাস যিনি আমেরিকা মহাদেশটা আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমেরিগো ভেসপুচি তিনি এটার নাম দিয়েছিলেন নতুন বিশ্ব। 1503 সালে ভেসপুচি নতুন বিশ্ব নাম দিয়েছিলেন। এবং এই আমেরিকাতে ও বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলো তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছিল। এবারে কথা হচ্ছে যে শুধুমাত্র তো কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নামলে হবে না, এখানে ঐতিহাসিক ক্ষেত্রে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। গুরুত্বপূর্ণ দিক বলতে কি, যে আমেরিকাতে যখন এই আমেরিকা বা এশিয়া, শুধু আমেরিকা নয়, আমেরিকা, এশিয়া অথবা আফ্রিকা, এই যে বিভিন্ন দেশগুলো, সেই দেশগুলোতে যখন উপনিবেশ গঠনের জন্য একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে, সেই সময়ে আমরা এখানে দুটো মূল বিষয় নিয়ে এখানে পড়াশুনো করব। সেটা হচ্ছে একটা হলো মার্কেন্টাইলবাদ। এই সময় একটা নূতন মতবাদের উদ্ভব হয়েছিল। আমরা আমাদের এই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে এখন পড়াশুনো করব। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মার্কেন্টাইলবাদ বা মার্কেন্টাইলিজম। এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের একটা রূপ, এটা হচ্ছে মার্কেন্টাইলবাদ। এবার কথা হচ্ছে এই মার্কেন্টাইলবাদ কথাটা কোথা থেকে এলো, এর কোনো সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি 1776 সালে ইংল্যান্ডের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বই ওয়েলথ অফ নেশন, এই বইটাতে প্রথম মার্কেন্টাইলবাদ এই কথাটার উল্লেখ করছেন। এবার কথা হচ্ছে মার্কেন্টাইলবাদ এর বিষয়বস্তুটা কি। এই মার্কেন্টাইলবাদকে কতগুলো দিক দিয়ে আলোচনা করা যায়। এক নম্বর যে দিকের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে, এটা ছিল এক ধরনের অর্থনৈতিক জাতীয়তাবাদ। অর্থনৈতিক জাতীয়তাবাদ কথার অর্থ কি হচ্ছে, যে এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ হবে এবং রাষ্ট্র সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেখানে একটা শ্রেণীর বিশেষভাবে ভূমিকা ছিল। তাহলে এক নম্বর আমরা যেটা দেখলাম মার্কেন্টাইলবাদের যে অর্থনৈতিক জাতীয়তাবাদ। দু নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর কৃষিনীতি। মার্কেন্টাইলবাদে কৃষিনীতির ক্ষেত্রে কি বলা হচ্ছে না, মার্কেন্টাইলবাদে একটা
তার আগে আমরা নিচে আরেকটা বৈশিষ্ট্য যদি উল্লেখ করি তাহলে কৃষিনীতিটা আমরা আরও ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে আমদানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি। তাহলে মার্কেন্টাইলবাদের একটা মূল জায়গাটা হচ্ছে যে আমরা আমদানি কম করব, রপ্তানি বেশি করব। তাতে আমাদের কি হবে, অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক উন্নত হবে বা অনেক শক্তিশালী হবে। কিন্তু কৃষিনীতির ক্ষেত্রে এখানে ঠিক উল্টো। এখানে বলা হয়েছিল যে কি, যে কৃষিকাজের যে পণ্য সেটা কিন্তু বিদেশে রপ্তানির ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছিল। এর ফলে কৃষিকাজের ক্ষেত্রে মানুষের অনীহা দেখা দেয় এবং সেই কারণে মানুষের যতটা প্রয়োজন নিজেদের, যে চাষি বা যে শস্য উৎপন্ন করছে তার যতটা প্রয়োজন ততটুকুনি সে শুধু উৎপাদন করতে চাইছে, কারণ সে ফসলের দাম পেত না। বাড়তি যে ফসল সেই যে উৎপন্ন হওয়াটা তার কোনো দাম পেত না। সেই কারণে কৃষিনীতির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এসেছিল মার্কেন্টাইলবাদে। আর 3 নম্বর তো আমরা আগেই বলেছি যে আমদানি হ্রাস আর রপ্তানি বৃদ্ধি। মার্কেন্টাইলবাদে বলা হয়েছিল কি, আমদানি করা বেশি যাবে না, রপ্তানি করতে হবে বেশি। তার কারণ কি, যে বাইরের সম্পদ আমাদের দেশে আসবে। এবার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সোনা আর রূপোর গুরুত্ব। এখানে কি বলা হয়েছিল, যে সোনা রূপো আমদানি করতে হবে বেশি করে, যাতে দেশের সম্পদ আরও অনেক বেশিভাবে বৃদ্ধি পায়। কেননা সোনা রূপো যত একটা দেশ বেশি আমদানি করবে বা যত বেশি সঞ্চয় করবে বা যত বেশি ইনকাম আমদানি করবে তত সে সমৃদ্ধশালী হবে। এটাই ছিল মার্কেন্টাইলবাদের কথা। আরেকটা জিনিস যেটা বলা হয়েছিল এখানে, সামুদ্রিক বাণিজ্যের প্রসারের কথা বলা হয়েছিল। সামুদ্রিক বাণিজ্যের প্রসার, এখানে বলা হয়েছিল কি, যে সমুদ্রের যে বাণিজ্য সেই বাণিজ্যটাকে অনেক বাড়াতে হবে। এক্ষেত্রে এখানে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে নেপোলিয়ান, যে ফ্রান্সের যে বিখ্যাত রাজা ছিলেন নেপোলিয়ান, তিনিও কিন্তু এই মার্কেন্টাইল নীতি অনুসারেই সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধির পক্ষপাতী ছিলেন এবং তার সে বিখ্যাত মহাদেশীয় অবরোধের কথা জানি, যেখানে ইংল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য ধ্বংস করে নিজের বাণিজ্যটাকে তিনি বাড়াতে চেয়েছিলেন ফ্রান্সের। আর কি বলা হচ্ছে, যে এখানে আরও কিছু বিষয় আছে, যেরকম হচ্ছে অবাধ বাণিজ্যের বিরোধিতা। এখানে যেটা বলা হচ্ছে যে অবাধ বাণিজ্য, অর্থাৎ একটা দেশের উপর যে বাণিজ্যটা চলবে সেই বাণিজ্যটা সবাই করতে পারবে না। সে বাণিজ্যে কিছু রেস্ট্রিকশন থাকবে, কিছু নিয়ম থাকবে, যে নিয়মের মধ্যে কিছু এক শ্রেণীর লোক শুধুমাত্র সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যাতে সমস্ত মানুষ সেই ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করতে না পারে। এটা ছিল। আর কি ছিল, এর প্রয়োগ হয়েছিল, মার্কেন্টাইলবাদীর যে প্রয়োগ সেখানে হয়েছিল যেরকম নেভিগেশন আইনের ক্ষেত্রে। আর কি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মার্কেন্টাইলবাদের সবচেয়ে বড় দিক যেটা ছিল, সেটা ছিল উপনিবেশ স্থাপন। অর্থাৎ মার্কেন্টাইলবাদে বলা হয়েছিল যে আমাদের এই যে ব্যবসা করতে হচ্ছে, যা তার ফলে যে মূলধন জমা হচ্ছে, সেইগুলোর জন্য আমাদের একটা উপনিবেশ স্থাপন করতে হবে। সেই উপনিবেশ স্থাপন যতক্ষণ না করা হবে ততক্ষণ এই ব্যবসায়িক লাভগুলো অথবা মার্কেন্টাইলবাদের যে বিষয়বস্তু সবগুলো পরিপূরক হবে না। তাহলে এই গেল আমাদের মূলত মার্কেন্টাইলবাদের যে বিষয়বস্তু। আর এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের বিকাশের জন্য আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের যে দুটো তত্ত্ব, তাদের দুজনের যে একটা বিখ্যাত তত্ত্ব, সেই তত্ত্বটা আমাদের অবশ্যই পড়তে হবে এখানে। সেটা হচ্ছে হবসন আর লেনিন। তাদের উপনিবেশবাদ সম্বন্ধে যে তত্ত্ব, হবসন লেনিন থিসিস বা হবসন লেনিনের তত্ত্ব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হবসন, ইংল্যান্ডের একজন বিখ্যাত অর্থনীতিবিদ হবসনের একটা বিখ্যাত বই হচ্ছে ইম্পিরিয়ালিজম এ স্টাডি, আর লেনিনের বই হচ্ছে ইম্পিরিয়ালিজম
দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। তাহলে কি দেখতে পাচ্ছি যে হবসন আর লেনিন তারা দুটো বই লিখেছিলেন, একটা হচ্ছে ইম্পিরিয়ালিজম এ স্টাডি আর একটা হচ্ছে ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই দুটো বইয়ের মাধ্যমে মূলত তারা তাদের তত্ত্বটাকে তুলে ধরেছিলেন। আমরা তাদের যে তত্ত্বের যে মূল বিষয়বস্তু তার গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আলোচনা করব। হবসন এবং লেনিন তারা দুজনেই কিন্তু প্রথমেই যে বিষয়টার উপর বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন সেই বিষয়টা হচ্ছে উদ্বৃত্ত ও পুঁজির উদ্ভব। সেটা হচ্ছে আমরা যখনই সাম্রাজ্যবাদ কথাটা পড়ব বা সাম্রাজ্যবাদ বিষয়টাকে জানতে চাইব, সেই সাম্রাজ্যবাদের কারণগুলোর ব্যাখ্যা করতে গিয়ে হবসন এবং লেনিন প্রথমেই যার কথা বলেছিলেন সেটা হচ্ছে উদ্বৃত্ত পুঁজির কথা। উদ্বৃত্ত পুঁজিটা কি? আমরা দেখেছি যে ইউরোপের বিভিন্ন দেশগুলো তারা ব্যবসার কারণে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। এইবারে ব্যবসার মাধ্যমে এই যে বণিক শ্রেণী তারা প্রচুর মুনাফা অর্জন করেছিল এবং সেই মুনাফাটা তারা তাদের হাতে জমা করেছিল। সেই যে জমা মুনাফা বা অতিরিক্ত পরিমাণ টাকা, সেটাই হচ্ছে উদ্বৃত্ত পুঁজি। এই উদ্বৃত্ত পুঁজি এটা কেন গুরুত্বপূর্ণ না, হবসন এবং লেনিন তারা বলছেন যে এই উদ্বৃত্ত পুঁজি যখন তাদের হাতে আসছে তখন সেই ব্যবসায়িক শ্রেণী সেই পুঁজিটাকে আবার বিনিয়োগের জন্য চেষ্টা করছে। তাহলে উদ্বৃত্ত পুঁজির উদ্ভব থেকে তারা কোথায় চলে যাচ্ছে না, তারা চেষ্টা করছে পুঁজিপতিরা এই যে উদ্বৃত্ত পুঁজি যাদের হাতে জমা হচ্ছে, যে শিল্পপতি তারা হচ্ছে পুঁজিপতি, তারা পুঁজিপতিরা তারা চাপ দিচ্ছে। পুঁজিপতিদের চাপ কাদের উপর দিচ্ছে না, রাষ্ট্রের উপর। কি বলছে যে এই উদ্বৃত্ত পুঁজি তারা বিনিয়োগ করবে, এই বিনিয়োগ করবার জন্য তাদের জায়গার প্রয়োজন। এবারে সেই জায়গা বিনিয়োগটা তারা কোথায় করবে, সেই জন্য তারা রাষ্ট্রের উপর চাপ দিচ্ছে। এই রাষ্ট্রের উপর যখন চাপ দিচ্ছে তখন বাজার দখল করবার জন্য রাষ্ট্রের উপর একটা চাপ চলে আসছে। হবসন এবং লেনিন তাহলে প্রথমে যে বিষয়টা নিয়ে বলছে কি, যে উদ্বৃত্ত পুঁজি তৈরি হচ্ছে পুঁজিপতিদের হাতে। 2 নম্বরে তখন পুঁজিপতিরা কি করছে, তারা সেই উদ্বৃত্ত পুঁজিটা তারা একটা নির্দিষ্ট আবার জায়গায় বিনিয়োগ করবার জন্য তারা চাপ দিচ্ছে রাষ্ট্রের উপর। তখন রাষ্ট্র কি করছে, রাষ্ট্র তখন দেখছে সেই পুঁজি বিনিয়োগ করবার জন্য দেশের মধ্যে যখন সম্ভব হচ্ছে না, সেই পুঁজি তখন তারা বিনিয়োগ করবে কোথায়, তখন আবার আলাদা করে নতুন করে বাজার দখল করতে হবে। সেই বাজার দখলের যখন চাপ আসছে তখন সেই দেশগুলোর মধ্যে দেখা দিচ্ছে কি, প্রতিদ্বন্দ্বিতা। তাহলে দেখা দিচ্ছে কি, যে আমরা দেখতে পাচ্ছি যে বাজার দখল করবার একটা প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এবারে এই বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতা থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছে সাম্রাজ্যবাদের প্রসার এবং ইউরোপের যে বিভিন্ন দেশগুলো তারা বাজার দখল করতে গিয়ে যে প্রতিযোগিতায় নামলো, সেই প্রতিযোগিতা থেকে সাম্রাজ্যবাদের উদ্ভব হলো। যাদের শক্তি বেশি তারা অনেক বেশি জায়গা দখল করলো, যেরকম ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত দেশগুলো। আবার পরবর্তীকালে জার্মানি, ইতালি, জার্মানি তারা পিছন থেকে এগিয়ে আসার চেষ্টা করেছিল। তারা কীরকমভাবে চেষ্টা করেছিল না, ইংল্যান্ড বা ফ্রান্সের যে জায়গাগুলো ছিল অনেক ক্ষেত্রে তারা সেই জায়গাগুলো দখল করবার চেষ্টা করেছিল, যে কারণে আমরা দেখেছি যে পরবর্তীকালে পৃথিবী বিভিন্ন রকমের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এবারে এই সঙ্গে আমরা আরেকটা জিনিসও দেখেছি, হবসন কিন্তু এইগুলো থেকে বেরোনোর জন্য বলছে কি, যে এই যে সমস্যা, এই উপনিবেশ গড়ে তোলার যে সমস্যা অথবা যে প্রতিদ্বন্দ্বিতা, এটা কমানোর একমাত্র উপায়ের কথা হবসন বলেছিল যে সম্পদের সুষম বন্টন করতে হবে। তাহলে সম্পদের বন্টন করলে কি হবে, যে একটা সম্পদ নির্দিষ্ট শ্রেণীর হাতে আটকে থাকবে না, সেই সম্পদ যখন বন্টন হয়ে যাবে তখন এই যে প্রতিদ্বন্দ্বিতা এটা অনেকটা কমে আসবে।
আবার লেনিন এর সঙ্গে একটা জিনিস যোগ করেছিলেন, যেটা হচ্ছে অভিজাত শ্রমিক শ্রেণীর উদ্ভবের কথা বলেছিলেন। লেনিন বলেছিলেন কি, এই যে বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতা যখন হচ্ছে, তখন অভিজাত শ্রমিক শ্রেণী, অর্থাৎ যে উন্নত দেশগুলো, তারা তো বিদেশ থেকে প্রচুর পরিমাণ পুঁজি সঞ্চয় করছে বা অর্থ সঞ্চয় করছে। এই অর্থ সঞ্চয় করবার পর তারা তাদের দেশের একটা শ্রেণী, শ্রমিক শ্রেণী, তাদেরকে নিয়ে গড়ে তুলছে কি না, তাদের নিজেদের সহযোগী, অর্থাৎ যে পুঁজিপতি বুর্জোয়া, তাদের সহযোগী একটা শ্রমিক শ্রেণী গড়ে তুলছে, তারা হচ্ছে অভিজাত শ্রমিক শ্রেণী। তাহলে আমরা হবসন লেনিনের তত্ত্বটাকে কী জায়গা দিয়ে বোঝার চেষ্টা করলাম, যে উদ্বৃত্ত পুঁজির উদ্ভব, পুঁজিপতিরা চাপ দিচ্ছে বাজার দখল করার, সেই বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতা থেকে পরবর্তীকালে উপনিবেশ গঠনের যে প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ হচ্ছে। এরপরে আমরা এই হবসন লেনিনের যে তত্ত্ব, এটা কিন্তু এর কিছু মূল্যায়ন করতে গিয়ে আমরা দেখছি যে কিছু সমস্যাও আছে এর মধ্যে। কীরকম সমস্যা? যে 1 নম্বর হচ্ছে উপনিবেশের বাইরে বিনিয়োগ। এক নম্বর কি, হবসন লেনিন বলেছিলেন যে পুঁজিপতিদের যে পুঁজি, সেটা বিনিয়োগ করবার জন্য উপনিবেশ গঠন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপনিবেশের বাইরেও, বাস্তবে উপনিবেশের বাইরেও প্রচুর বিনিয়োগ তারা করেছিল এই সমস্ত পুঁজিপতিরা। যেরকম আমেরিকা কিন্তু সরাসরিভাবে ইংল্যান্ডের উপনিবেশ তখন ছিল না, 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু তারপরেও আমেরিকার প্রচুর পরিমাণ পুঁজিপতিরা বিনিয়োগ করেছিল। তাই এক্ষেত্রে হবসন লেনিনের তত্ত্ব কিছুটা বৈপরীত্য এখানে পেয়েছে। 2 নম্বর যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে শিল্প বিপ্লবের পূর্বে উপনিবেশ। হবসন লেনিনের তত্ত্বে আমরা দেখেছিলাম যে তারা শিল্পজাত পণ্যগুলো বিক্রি করে একটা বড় পুঁজি বা মুনাফা অর্জন করেছিল, কিন্তু বহু উপনিবেশ তারা গড়ে তুলেছিল যেগুলো শিল্প বিপ্লবের পূর্বে গড়ে উঠেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে শিল্প বিপ্লবের পূর্বে যে উপনিবেশ তাহলে গড়ে উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু হবসন লেনিনের তত্ত্বটাকে এখানে প্রয়োগ করা খুবই মুশকিলের ব্যাপার। এরপর আমরা 3 নম্বর যেটা দেখছি, ফরাসি উপনিবেশের বৃদ্ধি। হবসন লেনিনের মতে শিল্পজাত দ্রব্য বা শিল্প বিপ্লব যেখানে বেশি হয়েছিল, তারা উপনিবেশ গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে ফ্রান্স কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল ইংল্যান্ডের ক্ষেত্রে। ইংল্যান্ডের থেকে শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল ফ্রান্স, কিন্তু ফ্রান্স কিন্তু তাদের উপনিবেশ গঠনে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। তাই সবসময় যে শিল্প বিপ্লব উপনিবেশ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেটাও এখানে বলা যায় না। আর কি হচ্ছে, শ্রমিকদের জীবনযাত্রার মান। এখানে দেখা যাচ্ছে যে উপনিবেশগুলোতে শ্রমিকদের যে জীবনযাত্রার মান বা উপনিবেশের বাইরে শ্রমিকদের জীবনযাত্রার মান, তাদের মধ্যে বেশ কিছু জায়গায় তফাৎ ছিল। আর আরেকটা যে বিষয় ছিল, সেটা ছিল সুসম্পর্কের গুরুত্ব। দেখা যাচ্ছে সুসম্পর্কের কারণে উপনিবেশের বিভিন্ন জায়গাতে তারা তাদের মূলধনগুলোকে সুসম্পর্কের কারণে বিনিয়োগ করেছিল। সবসময় যে উপনিবেশ গঠন করতে হবে শিল্প বা পুঁজি বিনিয়োগ করবার ক্ষেত্রে, সেটাও কিন্তু এখানে ঠিক নয়। তাই হবসন লেনিনের তত্ত্বের এখানে কিছু বাধ্যবাধকতা থেকে গেছে, যে কিছু এখানে কিছু বিষয় থেকে গেছে যেগুলো তাদের তত্ত্বের সঙ্গে সম্পূর্ণভাবে মেলে না। তাহলে আমরা হবসন লেনিনের তত্ত্বটাকে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা উপনিবেশ গঠনের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো অথবা হবসন লেনিনের তত্ত্বের মাধ্যমে উপনিবেশ গঠনের যে বিষয়গুলো, সেগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব যে উপনিবেশ গঠনের কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক, আর সেই সঙ্গে একটা ছকের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে উপনিবেশগুলো সারা পৃথিবীতে কী কারণে গড়ে উঠেছিল।
উপনিবেশ গঠনের কারণগুলোকে আমরা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করতে পারি। যেরকম প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা ছিল উগ্র জাতীয়তাবাদ আর আরেকটা হচ্ছে ক্ষমতার আকাঙ্ক্ষা। তাহলে আমরা দেখেছি কি যে ইউরোপীয় শক্তিগুলো উপনিবেশ গঠন করেছিল, তাদের প্রথমেই যেটা ছিল উগ্র জাতীয়তাবাদ। ইউরোপীয় শক্তিগুলো তারা তাদের নিজেদের যে জাতি বা নিজেদের জাত্যাভিমান সেটাকে খুব বড় করে দেখতো, তারা নিজেদের জাতিটাকে শ্রেষ্ঠ বলে মনে করত, আর সেই সঙ্গে সারা পৃথিবীব্যাপী একটা ক্ষমতা লাভের যে আকাঙ্ক্ষা সেটা তাদের মধ্যে প্রবলভাবে দেখা গিয়েছিল। 2 নম্বর কারণে আমরা যদি দেখি সেটা হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক কারণের মধ্যে আমরা যেটা দেখব সেটা ছিল পণ্য বিক্রির বাজার, শ্রমিক সংগ্রহ আর পুঁজি বিনিয়োগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অর্থনৈতিক ক্ষেত্রে তারা 4টে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল। একটা ছিল পণ্য বিক্রির বাজার খুঁজতে গিয়েছিল। যে সমস্ত উপনিবেশগুলো তারা গড়ে তুলেছিল, প্রথমেই তাদের উদ্দেশ্য ছিল যে শিল্পজাত যে পণ্যগুলো, শিল্প বিপ্লবের ফলে হোক বা তার আগেই যে সমস্ত পণ্যগুলো, সেইগুলো তারা পণ্য বিক্রির বাজার হিসাবে একটা জায়গা খুঁজেছিল, যে কারণে উপনিবেশগুলো গড়ে তুলেছিল 1 নম্বর। 2 নম্বর ছিল কাঁচামাল সংগ্রহ, যেটা মূলত শিল্প বিপ্লবের আগেই কাঁচামালগুলো সংগ্রহ করেছিল। কেন? যা শিল্প বিপ্লবের জন্য। শিল্প বিপ্লবের সময়ে প্রচুর পরিমাণ কাঁচামাল লাগতো, বিশেষত ইংল্যান্ড তাদের যে শিল্প বিপ্লব তার যে কাঁচামাল সংগ্রহ, তারা মূলত এশিয়ার যে বিভিন্ন দেশ, সেই দেশগুলোতে তাদের শিল্প থেকে তাদের শিল্পের যে প্রয়োজনীয় কাঁচামাল তারা নিয়ে যেত। সেরকম উল্লেখযোগ্যভাবে আমরা বলতে পারি যে ভারতবর্ষ থেকে যে নীল চাষের যে প্রক্রিয়াটা সেটা ছিল, আর ভারতবর্ষ থেকে তারা কার্পাস বা তুলো জাতীয় জিনিসগুলো এখান থেকে নিয়ে যেত কাঁচামাল হিসাবে। শ্রমিক সংগ্রহ, ইউরোপের থেকে এশিয়া আফ্রিকা দেশগুলোতে অনেক কম মূল্যে শ্রমিক পাওয়া যেত, সেই কারণে তারা শ্রমিক সংগ্রহের জন্য উপনিবেশগুলোকে ব্যবহার করেছিল। আর কি করেছিল? পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে তারা উপনিবেশগুলোতে তারা পুঁজি বিনিয়োগ করেছিল। কেন? সেই পুঁজিটাকে আরও যাতে ফুলিয়ে ফাঁপিয়ে তারা তাদের পুঁজিটাকে আরও বাড়াতে পারে। এটা ছিল 2 নম্বর অর্থনৈতিক ক্ষেত্রে। 3 নম্বর ছিল সামরিক কারণ। সামরিক কারণের মধ্যে প্রথমে যেটা ছিল সেটা ছিল নিরাপত্তা বৃদ্ধি, আর 2 নম্বর ছিল সামরিক মর্যাদা। ইংল্যান্ড অথবা ফ্রান্স অথবা ইউরোপীয় দেশগুলো তারা উপনিবেশ স্থাপন করেছিল তাদের নিজস্ব নিরাপত্তা বৃদ্ধির জন্য। তারা চেয়েছিল তাদের ব্যবসা বাণিজ্য যদি এশিয়া বা আফ্রিকার একটা বিস্তীর্ণ অঞ্চলে তাদের উপনিবেশ থাকে, তবে তারা তাদের ব্যবসা বাণিজ্যগুলোকে টিকিয়ে রাখতে পারবে, তারা তাদের নিরাপত্তাটা পাবে, আর সেই সঙ্গে সামরিক মর্যাদা বৃদ্ধি পাবে, যেটা তাদের পক্ষে খুব প্রয়োজনীয় ছিল সেই সময়। আর 4 নম্বরে হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে আমরা যেটা দেখব সেটা ছিল জনসংখ্যা বৃদ্ধি আর সভ্যতার প্রসার। ইউরোপীয় দেশগুলো চেয়েছিল তাদের যে বর্ধিত জনসংখ্যা, সেই জনসংখ্যা আস্তে আস্তে যদি উপনিবেশগুলোতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তাদের সেই জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যা সেটা কিছুটা সামাল দেওয়া যাবে। এটা একটা কারণ। আরেকটা ছিল সভ্যতার প্রসার। সভ্যতার প্রসার যত বেড়েছিল তত তারা চেয়েছিল যে পৃথিবীব্যাপী ছড়িয়ে যেতে, তাদের সেই সভ্যতাটাকে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দিতে চেয়েছিল। আর 5 নম্বরে যে কারণটা আমরা দেখব সেটা ছিল ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের মধ্যে ছিল প্রথমতই যেটা ছিল সেটা ছিল ধর্ম প্রচার, অর্থাৎ মূলত খ্রিস্ট ধর্মের প্রচার আর মানব কল্যাণ। তারা ধর্মীয় কারণের মধ্যে উপনিবেশগুলোতে তারা ধর্ম প্রচার করার যেমন চেষ্টা করেছিল, সেই একই সময়ে তারা মানব কল্যাণেরও বিভিন্ন রকমের প্রক্রিয়া তারা শুরু করেছিল। তারা চেয়েছিল
অশিক্ষিত, অনুন্নত এই সমস্ত মানুষগুলোকে তাদের জায়গা থেকে কিছুটা উন্নত জায়গায় নিয়ে আসতে। তাহলে আমরা উপনিবেশ গঠনের কারণগুলোকে এই 5টা কারণের মধ্যে থেকে অথবা তার মধ্যে বিভিন্ন কারণগুলো থেকে বোঝার চেষ্টা করলাম। প্রথমত রাজনৈতিক, তারপর অর্থনৈতিক, সামরিক, সামাজিক এবং ধর্মীয় কারণ। তাহলে এই ছিল উপনিবেশ গঠনের কারণ। এবারে শেষে আমরা ছোট করে একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে উপনিবেশ স্থাপনের কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক, অর্থাৎ তার ফলাফলগুলো। এই উপনিবেশ স্থাপনের যদি ফলাফলগুলোর মধ্যে আমরা যাই, প্রথমে আমরা কিছু খারাপ দিকের মধ্যে অর্থাৎ নঙর্থক দিকের মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো কি প্রথমেই যে কারণটা সেটা হচ্ছে অমানবিকতা। এক নম্বর ছিল অমানবিকতা। সেটা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর যারা নাগরিক অথবা যারা ব্যবসায়ী ইউরোপে, তারা মনে করতো কি এশিয়া আফ্রিকার মানুষ তারা হচ্ছে অনুন্নত, তাদেরকে তারা অমানুষের বা অমানবিক ব্যবহার করতো তাদের সঙ্গে, তাদেরকে তারা মানুষ বলে মনে করতো না। এটা ছিল একটা কারণ। 2 নম্বর হচ্ছে জাতিগত শোষণ। যেহেতু এরা ছিল অনুন্নত অথবা পিছিয়ে পড়া জাত, সেই কারণে তারা কি করত, এই জাতিকে যত রকমভাবে পারত তাদের উপর অত্যাচার, তাদের বঞ্চনা, এগুলো সব তারা চালিয়ে যেত। 3 নম্বর হচ্ছে দেশীয় ঐতিহ্যে আঘাত এনেছিল। এই দেশীয় ঐতিহ্যে আঘাত এনেছিল। আমাদের যে দেশীয় যে ঐতিহ্যগুলো ছিল, ইংরেজরা আসার পর দেখা গিয়েছিল যে সেই দেশীয় ঐতিহ্যগুলোকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সঙ্গে শ্রমিক রপ্তানি হয়েছিল। আমরা আগেই বলেছি যে ইউরোপের শিল্প বিপ্লবের জন্য এখান থেকে প্রচুর পরিমাণ শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছিল। তাই অনুন্নত দেশগুলো থেকে তারা শ্রমিকগুলোকে রপ্তানি করেছিল উন্নত দেশগুলোতে। আর বৈষম্য, এখানকার মানুষের সঙ্গে ইউরোপীয় মানুষদের মধ্যে একটা চরম বৈষম্য ছিল, সে কাজের ক্ষেত্রে হোক, বেতনের ক্ষেত্রে হোক অথবা সামাজিক মর্যাদা লাভের ক্ষেত্রে হোক। তাহলে আমরা নঅর্থক প্রভাবগুলো দেখলাম, এর কিছু ভালো প্রভাব ছিল, সদর্থক প্রভাব ছিল। তাহলে উপনিবেশ গঠনের আমরা কিছু সদর্থক প্রভাব দেখেছি, যেরকম জ্ঞানের প্রসার ঘটেছিল 1 নম্বর। মূলত এটা বলা যায় যে ইউরোপীয় শক্তিগুলো আসার পর আমরা মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করেছিলাম। কেননা যে পাশ্চাত্যের যে জ্ঞান, পাশ্চাত্যের যে ধ্যান ধারণা, সেগুলো কিন্তু এসেছিল ইউরোপীয় শক্তিগুলোর সাথে। 1 নম্বর পাশ্চাত্য সংস্কৃতির সুবিধা আমরা পেয়েছিলাম। এটা ছিল 2 নম্বর শিল্পকলা। আমাদের দেশে কিন্তু শিল্পকলারও অগ্রগতি হয়েছিল ইউরোপীয় বণিকদের আসার সাথে সাথে। এবার একই সঙ্গে বিজ্ঞানের অগ্রগতি হয়েছিল, সাহিত্য চর্চার অগ্রগতি হয়েছিল, আর আমাদের দেশে সর্বোপরি নবজাগরণের বিকাশ ঘটেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ বিকাশের সাথে সাথে আমাদের দেশে অথবা সারা পৃথিবীর যে অনুন্নত দেশগুলো ছিল সেখানে কিছু ভালো প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাঁদিকে আমরা দেখলাম খারাপ যে প্রভাবগুলো ছিল, আর ডান দিকে আমরা ভালো প্রভাবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের উপনিবেশবাদ অথবা জাতীয়তাবাদ সম্বন্ধে সংক্ষিপ্ত একটা আলোচনা। তো এরপরে এই বিষয়ে কিছু কাজ বা তোমার অ্যাসাইনমেন্ট আমরা দেব, সেইগুলো তোমরা বাড়িতে করে রাখবে এবং পরবর্তীকালে স্কুল খোলার পর তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখিয়ে নেবে।